আমরা অনেক ভিডিওতে দেখি যে এত ইনকাম এত ইনকাম এত ইনকাম, বাট রিয়েলিটি ইজ নট দ্য সেম অ্যাজ দ্য ইউটিউব ভিডিওস। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি একটি কম্পারিজন ভিডিও, অর্থাৎ হচ্ছে যারা ডেনমার্ক এবং ফিনল্যান্ড নিয়ে ঘাটাঘাটি করতে চাচ্ছেন এবং এই দুইটার ভিতরে যারা কনফিউশনে আছেন, আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিছু কনফিউশনকে ইজি করার চেষ্টা করব। ফিনল্যান্ডে অ্যাপ্লাই করলে কত টাকা লাগতেছে আর ডেনমার্কে অ্যাপ্লাই করলে কত টাকা লাগতেছে। এখানে প্রথম খরচটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ। এখানে ডেনমার্ক এবং ফিনল্যান্ডে দুই ক্ষেত্রেই হচ্ছে অ্যাপ্লিকেশন ফি 100 ইউরো। ডেনমার্কে উইদাউট এডমিশন টেস্ট, এটা হচ্ছে পয়েন্ট বেসড এডমিশন সিস্টেম। আর ফিনল্যান্ডে আপনাকে একটা এন্ট্রান্স এক্সাম, ইউএএস ইন্টারন্যাশনাল এন্ট্রান্স এক্সাম দিয়ে তারপরে এডমিশনটা কনফার্ম করতে হবে। অর্থাৎ এডমিশনের ক্ষেত্রে ডেনমার্কে আমাকে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, আবার ফিনল্যান্ডে পরীক্ষা দিতে হচ্ছে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে টিউশন ফিস। টিউশন ফিসটা হচ্ছে ডেনমার্কে কিছুটা বেশি আর ফিনল্যান্ডে অনেকটাই কম, কারণ ডেনমার্কে হচ্ছে পার টার্ম অর্থাৎ পার সেমিস্টারে টিউশন ফি হচ্ছে 5 থেকে 8 হাজার ইউরো, আর ফিনল্যান্ডে হচ্ছে পার ইয়ারে 5 থেকে 8 হাজার ইউরো। এইটা মাথায় রাখতে হবে। এরপরে ডেনমার্কে কিন্তু অন্যান্য খরচগুলো অনেকটাই কম। কেস অর্ডার আইডি লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগতেছে না, এম্বাসি ফিস, এখানে বাংলাদেশ থেকে আপনি এম্বাসি ফেস করতে পারতেছেন। আর ভিএফএস চার্জ হচ্ছে আপনার শুধুমাত্র 1576 টাকা। আর ফিনল্যান্ডের ক্ষেত্রে যদি আমি দেখি, আমাকে একটা ইন্স্যুরেন্স করতে হচ্ছে, তারপরে হচ্ছে আমাকে রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে, তারপর ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে এবং ভিএফএস ফি দিতে হবে, তারপরে ভিএফএস ডিএসএল ফি দিতে হবে এবং হচ্ছে ফিনল্যান্ডের জন্য কিন্তু আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে যেতে হবে, সেটার একটা খরচ আছে। অর্থাৎ ডেনমার্কে এডমিশন প্রসিডিওরটা ফিনল্যান্ডের থেকে অনেকটাই সহজ, কিন্তু শুধুমাত্র টিউশন ফিসটা হচ্ছে ডেনমার্কে বেশি। এখন চলে আসি কম্পারিজনে, কার অবস্থান থেকে কি হবে। স্টুডেন্ট যারা রানিং স্টুডেন্ট রয়েছেন ডেনমার্কে, তাদের জন্য আপনার যদি 6.5 থাকে, আপনার জন্য কিন্তু ডেনমার্কটা বেটার হবে, শুধুমাত্র টিউশন ফিসটা বেশি আসতেছে। বাট যাদের স্টাডি গ্যাপ রয়েছে, ডেনমার্কে শুধুমাত্র 5 ইয়ার্স এর স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে। আর যাদের লং স্টাডি গ্যাপ রয়েছে 10 বছর, 15 বছর, 12 বছর, তাদের জন্য কিন্তু শুধুমাত্র ফিনল্যান্ডই একমাত্র অপশন হতে পারে। আর যাদের হচ্ছে স্টুডেন্ট উইথ ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছেন, যদি স্টাডি গ্যাপ কম থাকে 5 বছরের ভিতরে, তারা ডেনমার্কে ইজিলি অ্যাপ্লাই করতে পারেন। বাট যদি আপনার স্টাডি গ্যাপটা আবার 10 বছর, 15 বছরের মতো হয়ে থাকে, আপনি আপনার ফ্যামিলি নিয়ে মুভ করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে হবে। তো এই দুইটা কান্ট্রি সিমস লাইক সিমিলার বাট নট সিমিলার। এখন চলে আসি সাপোর্টিং ডকুমেন্টস কস্টে। এক্ষেত্রে ডিপেন্ডেন্টের জন্য আমি যদি স্পাউস নিয়ে ডেনমার্কে ফ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমার শুধুমাত্র ডিপেন্ডেন্টের জন্য একটা কেস অর্ডার আইডি ক্রিয়েট করতে হচ্ছে, সেখানে 25,000 টাকা লাগবে। ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, এখানে শুধুমাত্র 30 দিনের ডিপোজিট দেখালেই হচ্ছে, আর সংখ্যাটা হচ্ছে 8 থেকে 10 লাখ টাকার ভিতরে টাকার অ্যামাউন্টটা। ভিএফএস ফি এবং হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট, এই এক্সট্রা আর কোনো খরচ নেই। ব্যাংক স্টেটমেন্ট ম্যানেজেবল, সো ওটা নিয়ে আমি কথা বলতেছি না। যদি আপনি ফিনল্যান্ডে স্পাউস অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার রেসিডেন্স অ্যাপ্লিকেশন ফিস 470 ইউরো, আর এটাকে আপনি 130 দিয়ে গুণ দিবেন ইউরোগুলোকে, তাহলে আপনি পেয়ে যাবেন। ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হচ্ছে আপনার এইটা, তারপর হচ্ছে ভিএফএস ফি, ডিএচএল ফি, ম্যারেজ সার্টিফিকেট, এবং হচ্ছে সব থেকে বড় ব্যাপার, এগুলোকে আবার আপনার ইন্ডিয়াতে এম্বাসিতে আবার ভেরিফিকেশন করাতে হবে, সেখানে আবার এক্সট্রা খরচ। যেটা এখানে ম্যারেজ সার্টিফিকেট মিনিস্ট্রি ভেরিফিকেশনে যেটা 2,000 টাকা ছিল, এটা ফিনল্যান্ডের ক্ষেত্রেও 2,000, ডেনমার্কের ক্ষেত্রেও 2,000। কিন্তু ফিনল্যান্ডের জন্য আপনাকে এগুলোকে আবার ফিনল্যান্ডের এম্বাসি থেকে লিগালাইজ করাতে হবে এবং সেটার জন্য আবার ডিএসএল এ পাঠাতে হবে, তার জন্য এক্সট্রা আবার এই টাকাটা খরচ করতে হবে। তো এখানে হচ্ছে এক্সট্রা যে ডিএচএল খরচগুলো, তারপরে ইন্ডিয়ান এম্বাসি লিগালাইজেশন খরচগুলো সব ক্ষেত্রেই আপনাকে দিতে হবে, আপনার চাইল্ডের ক্ষেত্রেও, আপনার ওয়াইফের ক্ষেত্রেও। সো দেখা যাচ্ছে যে ফিনল্যান্ডে কিন্তু প্রসেসিং খরচটা অনেক বেশি। তো কস্টিং এর ক্ষেত্রে যে ডিফারেন্সটা, সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আপনার ফিনল্যান্ডের স্পাউস সহ, চিলড্রেন সহ ডকুমেন্টেশনের খরচটা কিন্তু অনেক বেশি, প্রসেসিং খরচটা অনেক বেশি, বাট ডেনমার্কের জন্য এটা অনেকটাই কম। এখানে আবার ভাবতে হবে আমি কি ডেনমার্কের জন্য অ্যাপ্লিকেশন করতে পারতেছি কিনা, আমার স্টাডি গ্যাপ এবং হচ্ছে অন্যান্য বিষয়গুলোকে মাথায় রেখে, কারণ আপনাকে ডেনমার্কে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই একটা হাই টিউশন ফি এবং হচ্ছে লো স্টাডি গ্যাপকে মাথায় রাখতে হবে। এখন চলে আসি কি কি ডকুমেন্টস আমাকে ফিনল্যান্ড এবং ডেনমার্কের জন্য শো করতে হবে। তো যারা ডেনমার্কে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ব্যাচেলরের জন্য, তাদের অবশ্যই বাংলাদেশে 13 ইয়ার্স এর এডুকেশন থাকতে হবে, অর্থাৎ কোনো ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করা এবং সেখানে 25 ক্রেডিট শেষ করা, এই ডকুমেন্টসটা আপনাকে শো করতে হবে, যেটা ফিনল্যান্ডে করতে হচ্ছে না। ফিনল্যান্ডে আপনি সরাসরি আইএলটিএস 6 দিয়েই অ্যাপ্লাই করতে পারবেন। আর ডেনমার্কের ক্ষেত্রে আইএলটিএস 6.5 এবং হচ্ছে আপনাকে বাংলাদেশে 13 ইয়ার্স এর এডুকেশন থাকতে হবে। সো এখানে দেখা যাচ্ছে যে ডেনমার্কে ব্যাচেলর অ্যাপ্লিকেশন করাটা কোয়াইট ইজি, বাট অবশ্যই আপনাকে এখানে আবার এডমিশন টেস্ট দিতে হবে। আর ডেনমার্কে আপনাকে এডমিশন টেস্ট দিতে হচ্ছে না। আর ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের ক্ষেত্রে যেহেতু ডেনমার্কে আমার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস খুব একটা প্রয়োজন নেই, ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন নেই, সেক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো হচ্ছে অপশনাল। বাট ফিনল্যান্ডের ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই রেডি করতে হবে। আর এই দুইটা ডকুমেন্টসই আপনি ডাউনলোড করতে পারবেন স্ক্রিনে দেওয়া কিউআর কে স্ক্যান করে। অর্থাৎ হচ্ছে আপনার এজ যদি 35+ হয়ে থাকে এবং আপনি যদি আপনার ওয়াইফ এবং চিলড্রেন সহ যেতে চান, সেক্ষেত্রে ফিনল্যান্ড হবে আপনার জন্য বেস্ট অপশন খরচ। আর আপনার যদি স্টাডি গ্যাপ কম থাকে, সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় ডেনমার্কের জন্য অ্যাপ্লাই
অ্যাপ্লাই করতে পারবেন। তো এই দুটো পয়েন্টকে মাথায় রেখে আর এখানে খরচগুলোকে দেখে আপনার বাজেটের সাথে ম্যাচ করিয়ে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে সামনে আগাবেন, কারণ এটা আপনার লাইফ এবং কেরিয়ারের সাথে জড়িত। এবং আমরা এই ভিডিওতে পিআর ফ্যাসিলিটিস নিয়ে কথা বলবো, কোন কান্ট্রিতে পিআরটা ইজি হবে। ওয়েল, ডেনমার্কে আমরা জানি কান্ট্রি ইজ ফর ইনকাম, আর ফিনল্যান্ড ইজ দ্য কান্ট্রি ফর পিআর। অর্থাৎ ডেনমার্কে পিআর প্রসেসটা অনেকটাই ডিফিকাল্ট, বাট ফিনল্যান্ডে এটা দ্রুত পাওয়া যায়, কারণ আপনি যখন ডেনমার্কে যাবেন সেখানে আপনার যে 2 বছরের স্টাডিটা, এটা পিআর এর জন্য কাউন্ট হয় না। অর্থাৎ আপনার পড়াশোনাটা শুধুমাত্র স্টাডি পিরিয়ডেই থাকবে। পড়াশোনা শেষে আপনি যখন সেখানে পোস্ট গ্রাজুয়েশনের জন্য কোনো জব নিবেন এবং সেখানে ট্যাক্স পে করা শুরু করবেন ফুল টাইম, তখন থেকে আপনার এই টার্মটা কাউন্ট হওয়া শুরু করবে এবং সেখানে প্রায় 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছরও লেগে যায় পিআর পেতে। ডেনমার্ক একটু ডিফিকাল্ট। আর অবশ্যই আপনার জবটা হতে হবে আপনার ডিপার্টমেন্ট রিলেটেড, আরও অনেক রুলস রেগুলেশন রয়েছে। বাট ফিনল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে আপনি যখন সেখানে পড়াশোনা করতেছেন, যেদিন থেকে আপনি ফিনল্যান্ডে ল্যান্ড করছেন সেদিন থেকে আপনার টাইমটা কাউন্ট শুরু হবে। তাই দেখা যায় খুব তাড়াতাড়ি আপনার জন্য পিআর প্রসেসটা কাউন্ট করা যায় এবং আপনার পিআরটা ইজি হয়ে আসে। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, পার্ট টাইম। আমি এটা নিয়ে কথা বলতে খুব একটা ইচ্ছুক হই না, কারণ হচ্ছে আপনারা যারা ডেনমার্ক বা ফিনল্যান্ডে পড়াশোনা করতে চাচ্ছেন সবারই একটা অপশন থাকে পার্ট টাইম। ডেনমার্কে পার্ট টাইম করলে জব অ্যাভেলেবেল একটু পাওয়া যায়। আপনি যদি কোপেনহেগেনের আশেপাশে থাকেন সেক্ষেত্রে জব অ্যাভেলেবিলিটি বেশি। যদি অন্যান্য রিজিয়নে থাকেন সেক্ষেত্রে একটু কম হয়, বাট ম্যানেজেবল। ডেনমার্কে স্টাডি ডেনমার্কে পার্ট টাইম স্যালারি একটু বেশি, আর হচ্ছে জব অ্যাভেলেবিলিটি ফিনল্যান্ডের থেকে বেশি। আর ফিনল্যান্ডে একটু জব ক্রাইসিস বর্তমানে আছে। ইনকামটা সবসময় ডিপেন্ড করে আপনি কতটা হার্ড ওয়ার্ক করতে পারবেন, কতটা পরিশ্রম আপনি করতে পারতেছেন, আপনি পড়াশোনা এবং আপনার কাছে কিভাবে ব্যালেন্স করতেছেন, আপনার স্কিল এক্সপিরিয়েন্স সবকিছুর উপরে। আমরা অনেক ভিডিওতে দেখি যে এত ইনকাম, এত ইনকাম, এত ইনকাম, বাট রিয়েলিটি ইজ নট দ্য সেম অ্যাজ দ্য ইউটিউব ভিডিওস। সো মাথায় রাখতে হবে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল সাথেই থাকবেন। ধন্যবাদ।